আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। উষা লজ্জায় মাথা নিচু করে ফেলল। জিবরান কপাল কুঁচকে ঈশানকে বলল, এই তোরা আমার ছেলে মেয়ের এমন আজব নাম কোথায় পেলি রে? জরিনা, কালু, এসব কি? ঈশান ভেংচি কেটে বলল, কালুর বাপ কথা কম বল। আমাদের ভাগ্নে ভাগ্নের নাম আমরা যা খুশি তাই রাখবো। তোদেরকে রে? জিবরান কাঁদো কাঁদো ফিস করে বলল। তাই বলে এসব নাম? অরূপ বলল, হ্যাঁ, এসব মানেই জরিনার বাপ। খাবার টেবিলে হাসির রোল পড়ে গেল। টেবিলের কোণার দিকে অর্ণবের চেয়ার ঘেঁষে দাঁড়িয়ে ভাইয়ের প্রাণ ভরে দেখছিল জিনিয়া। হঠাৎ অর্ণবের কথায় তার ঘোর কাটল। তুমিও বসে পড়ো জুনিয়া। জিনিয়া মিয়ে যাওয়া গলায় বলল, আমার খিদে নেই। অর্ণব জানে তার ভাই না খেলে জিনিয়া কখনো খাবে না, তাই আর জোর করল না। জিনিয়া আবারও ভাইয়ের দিকে নজর দিল। তার ইচ্ছে করছে গিয়ে জড়িয়ে ধরে কান টেনে বলতে, এতদিন কোথায় ছিলি হতচ্ছাড়া? আমাদেরকে একটু মনে পড়েনি তোর? কিন্তু মনের মধ্যে চাপা অভিমান কাজ করছে। অভিমানের পাহাড় জমে গেছে। সেই অভিমান পুষিয়ে রাখার অভিযোগ হয়ে গেছে। এত সহজে তো এ সরবে না। তবে একটাই ভাই তার, বেশি সময় অভিমান অভিযোগ জমিয়ে রাখতে পারে না। জড়িয়ে ধরে আপু বলে ডাক দিলেই বরফে গলে পানি হয়ে যায়। জিনিয়া ছলছল চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তা সবাই অগোচরে মুছে ফেলল, কিন্তু জিবরান ঠিকই দেখে ফেলেছে। বোনের দিকে তাকিয়ে মনে মনে বলল, সরি রে আপু, জানি তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু এছাড়া আমার যে কিছু করার ছিল না। তোর অভিমান ভাঙাবো আমি। অনলকেই খাইয়ে হাত ধুয়ে ফেলল জিবরান। সবাই ওকে অনেকবার খাবার খেতে বলেছিল, কিন্তু বোনের অভিমান না ভাঙিয়ে সে খাবে না। অভিমান ভাঙিয়ে বোনের হাতে সে পেট পুড়ে খাবার খাবে, তবেই তার শান্তি হবে। জিনিয়া চোখ মুছতে মুছতে কিচেনের দিকে চলে গেল। সেও কিছু খায়নি। জিবরান বোনের পিছু পিছু কিচেনে গেল। এখন চলবে মান অভিমান শেষ করার পালা। জানো বড় চাচু, তোমরা না থাকলে বড় চাচি আম্মু আমার রানের সাথে অনেক খারাপ ব্যবহার করে। অনলের কথায় কপাল কুঁচকে গেল আদিলের। অনল বাচ্চা ছেলে, ওর নিশ্চয়ই মিথ্যে বানিয়ে বানিয়ে বলবে না। এছাড়া ইদানিং সে অনেক কিছু খেয়ালও করেছে। আদিল ওর পাশে বসে থাকা অরূপের দিকে তাকালো। অরূপ আগের থেকে আদিলের দিকে তাকিয়েছিল। অনলকে কোলে তুলে নিয়ে অরূপ নরম গলায় জিজ্ঞেস করলো, কি করছে তোমার বড় চাচি আম্মু? অনল বিচার দেওয়ার ভঙ্গিতে বলল, রানীকে অকারণে বকাঝকা করে, বলে কি, উষা তোমাকে আমার সহ্য হয় না, তুমি আমার থেকে দূরে থাকবা, বুঝছো? বড়দের মতো অবিকল কণ্ঠ নকল করে অনল কথাগুলো বলে উঠল। অন্য সময় হলে আদিল অরূপ হেসে কুটি কুটি হয়ে যেত, কিন্তু এখন বিষয়টা হাসির নয়, সিরিয়াস বিষয় একটা। আদিল গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, আর কি বলেছে তোমার চাচি আম্মু? অনল মুখে আঙ্গুল দিয়ে কিছু সময় চুপ রইল। ভাবখানা এমন, সে না জানি কত কিছু ভাবছে। মিনিট খানেক পর বলল, একদিন কিচেনে বড় চাচি আম্মু রানীর সাথে খারাপ ব্যবহার করেছে, গতকালও করেছে। রানী ভালো বলে চাচি আম্মুকে তেল দিতে চাইছে। চাচি আম্মু বলে, তোমাকে না বলেছি আমার থেকে দূরে থাকতে, তারপরও কেন তুমি আমার সামনে আসো? জানো, রানী এই কারণে অনেক কান্না করছে। শুধু শুধু চাচি আম্মু রানীরকে কথা শোনায়। রানী কোনো উত্তর দেয় না, চুপচাপ কান্না করে। রানীর চোখে পানি আমার সহ্য হয় না, এর জন্য আমি এখন বড় আম্মুকে দেখতে পারি না। অরূপ নিষ্পলক চাহনিতে অনলের দিকে তাকিয়ে রইল। বাচ্চা ছেলেটা যেন ওদের 5 ভাইয়ের প্রতিমূর্তি। অন্য বাচ্চাদের মতো সারাদিন বকবক করে না, ঈশাতের মতো চুপচাপ স্বভাবের। রাগ পেলেই ঈশানের। অনল নামের অর্থ যেমন আগুন, রাগও তেমন আগুনের মতোই। আদিলের মতো বিচক্ষণ, বাবার মতোই গম্ভীর, কিন্তু অরূপের আর উষার কি পেয়েছে তা খুঁজে পায় না অরূপ।
আদিল চিন্তিত ভঙ্গিতে বসে আছে। সে এখন বেশ চিন্তিত আছে। কি করবে, কিভাবে এই সমস্যার সমাধান করবে তা খুঁজতে লাগলো। অরূপ অনলের সাথে ভাব দিয়ে তার পেট থেকে আরো কথা বের করার ধান্দায় আছে। অনল হলো ট্যাপ রেকর্ডার, সব কথা অবিকল রেকর্ড করে রাখতে পারে। উপন্যাস পড়তে উষার একটুও ভালো লাগে না, কিন্তু জিবরানের পাল্লায় পড়ে তাকে বেশ কিছু উপন্যাস শেষ করতে হয়েছে। উষা মনে করে অন্যের জীবন কাহিনী পড়ে তার কি লাভ, বেহুদা সময় নষ্ট। জিবরানুকে একবার বলেও বোঝাতে পারলো না যে বই হলো মানুষের শ্রেষ্ঠ বন্ধু। যতবার জিবরান এই কথাটা বলেছে ততবার উষা বলেছে, লাগবে না আমার শ্রেষ্ঠ বন্ধুর, আপনি বানিয়ে কোলে নিয়ে বসে থাকেন। জিবরান প্রত্যুত্তরে উষার মাথায় গাঁটটা মেরে বলতো, তুমি এই জন্য এখনো ভীতু রইলে। বেশি বেশি বই পড়লে এমন হতো না, জ্ঞানের পরিধি বাড়ত, তুমিও সাহসী হতে পারতে, কিন্তু তুমি তো বোকাই রয়ে গেলে। উষা খিলখিল করে হাসতো। সে কি হাসি, থামার নামও নিত না। মিনিট 3 ধরে চলতো সেই হাসি। জিবরান পলকহীন চোখে হাসি দেখত। হাসি থামিয়ে উষা বলতো, সবাই যদি চালাক হয় তাহলে কি চলে? কাউকে তো বোকা থাকতে হয়, নয়তো পৃথিবীটা যে একঘেয়ে হয়ে যাবে। আর আমি সাহসী কেন হব? আমার শক্তি যোগানের জন্য আপনি আছেন তো। জিবরান হাতের বইটা দিয়ে উষার নাকে হালকা বাড়ি দিয়ে বলতো, তুমি বদলালে না? নাক ডলতে ডলতে উষা উত্তর দিত, আমি বদলাবো না। জিবরান প্রশস্ত হাসি দিয়ে বলতো, বদলিও না, আমি তোমাকে সারা জীবন এরকমই দেখতে চাই। উষা আবারও খিলখিল করে হেসে উঠত। সেই হাসির ঝংকার জিবরানের মনকে তোলপাড় করে দিত। জিবরান ওর হাসি থামাতো না, বরং এক নজরে তাকিয়ে হাস্যোজ্জ্বল মেয়েটাকে মন ভরে দেখত। পুরনো স্মৃতি মনে পড়তেই মুচকে হাসলো উষা। জিবরান গায়েব হওয়ার পর থেকে সে বই পড়ার অভ্যাস করেছে। বড় ভাই তার বই পড়ার আগ্রহ দেখে পূর্বের একটা রুম লাইব্রেরিতে পরিণত করেছে। এখন অবসর সময় পেলেই উষা সেখানে ঢু মারতে যায়। উপন্যাসের পাতা উল্টাতে আদিলের কণ্ঠ পেল, বলো, তোর সাথে আমার কথা আছে। এই ভরদুপুরে আদিলকে বাসায় দেখে অবাক উষা। দুপুরে কোনো ভাই বাসায় দেখা যায় না। আদিলের মুখ দেখে উষা বুঝলো সিরিয়াস বিষয়। কি কথা মেজো ভাইউ? উষা কিছুটা চমকে গেল। তার সন্দেহ হলো অথয়ের বিষয়ে কোনো কথা নয় তো, তাহলে তো বাড়িতে ভয়ঙ্কর প্রলয় ঘটবে। তা এই মুহূর্তে উষা চাইছে না। রাতের আধারটা নিকষ কালোতে ছেয়ে থাকে। এই কালো আধারে কত শত মন্দ কাজের সঙ্গী হয়। আমাদের কাছে এই কালো আধারটা অনেক বেশি ভয়ের। রাতের আধারে ভূত প্রেত জিন পরি থেকে আমরা মানুষকে বেশি ভয় করি, কারণ একটা মানুষ তার হিংস্র রূপটা রাতের বেলায় প্রকাশ করে। হাঁটু অব্দি কালো ব্লেজার পরিহিত একটা ছেলে চেয়ারে বসে বাইরের কালো অন্ধকারের দিকে তাকিয়ে আছে। হাতে তার একটা পেপার ওয়েট, সেটা টেবিলের উপর ঘোরাচ্ছে আর দূর আকাশে দেখছে। আজ অমাবস্যা, চাঁদও নেই, সাথে তারাগুলো গায়েব হয়ে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘামগুলো এক হাতে মুছে আবার মনোযোগ দিল নিজের কাজে। দরজা খুলে আরেকটা ছেলের আগমন। নিঃশব্দে ব্লেজার পরিহিত ছেলেটার পাশে দাঁড়ালো। পেপার ওয়েট টেবিলে রেখে পেছনে না ঘুরে সেই ছেলেটি জিজ্ঞেস করলো, কিছু বলবে জিকু? জিকু নামে ছেলেটা বেশ অবাক হলো। সে তো কোনো শব্দ করেনি, তাহলে কি করে তার বস বুঝলো সে এসেছে? তাছাড়া অন্য কেউ তো হতে পারত। বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আমি এসেছি তা আপনি বুঝলেন কি করে বস? ছেলেটার ঠোঁটে হালকা প্রশস্ত হলো, মানে ছেলেটা হালকা হাসলো। সে পেছনে না ঘুরে সামনে এগিয়ে গেল। কাচের উপর হাত রেখে বাইরে দৃষ্টি দিয়ে বলল, তোমার চাল চলন, তোমার হাঁটা চলা সব আমার মুখস্থ। তোমার গতিবিধি আমি বুঝতে পারি। জিকু কোনো কথা বলল না, চুপচাপ ছেলেটার দৃষ্টি বরাবর বাইরে তাকালো। মুখটা তার বিষণ্ণতায় ঘেরা। তার বসের আজ মন খারাপ, তা সে প্রথমেই বুঝতে পেরেছে। ছেলেটা রাশভারী গলায় বলল, যে কাজ করতে বলেছিলাম তা কি করতে পেরেছো? জিকু এক পলক ছেলেটার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বস, আমাদের গুলশানের টেন্ডার নিয়ে কোনো সমস্যা নেই,
সব সলিউশন হয়ে গেছে। ছেলেটা চওড়া হাসি দিয়ে বলল। গুড, এখন আরেকটা কাজ করতে হবে। জিকু কৌতূহলতা নিয়ে জিজ্ঞেস করলো, কি কাজ বস? এবার ছেলেটা জিকুর দিকে ঘুরল, এক গালে রহস্যময় হাসি দিল, যে হাসির মানে জিকু উদ্ধার করতে পারল না। ছেলেটা টেবিলের দিকে তাকালো, সাথে সাথে তার হাসি মিইয়ে গেল। কড়া গলায় জিকুকে বলল, মির্জাদের দুর্বলতা কি তা আমার জানতে হবে। জিকু চোখ মুখ কুঁচকে উত্তর দিল। হঠাৎ আপনি মির্জাদের পেছনে পড়লেন কেন? ছেলেটা বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল, চোয়াল শক্ত করে বলল, তোমায় যা বলছি তা করো, আমার কথার পিঠে প্রশ্ন করো না। আমি এই কাজটা পছন্দ করি না। জিকু মাথা নিচু করে বলল, সরি বস। ইটস ওকে, যা বলেছি তাই করো। জি বস, খুব শীঘ্রই আপনি আপনার ইনফরমেশন পেয়ে যাবেন। জিকুর কথায় ছেলেটা খুশি হয়ে গেল, খুশিতে গদগদ হয়ে বলল, গুড জিকু। জিকু কিন্তু একটু চিন্তায় পড়ে গেল। হঠাৎ তার বসের মাথায় কি ঘুরছে তা সে ঠাউর করতে পারছে না। ছেলেটা আবারও রহস্যময় হাসি দিয়ে বাইরের ঘন কালো অন্ধকার দেখতে মনোযোগ দিল। এই আধারটা তাকে বড্ড কাছে টানে। উষার রুমের দরজায় গিয়ে উকি দিতেই ঘেউ ঘেউ শব্দে ভরকে গেল জিব্রান। ছোট একটা বাদামি রঙের কুকুরের বাচ্চা লেজ নাড়িয়ে নাড়িয়ে জিব্রানকে খেকাচ্ছে, মনে হচ্ছে ওকে বকা দিচ্ছে। জিব্রান সাইড কাটিয়ে এগিয়ে আসতে নিলে কুকুরের বাচ্চাটা তেড়ে এলো। জিব্রান পড়ল মহা বিপদে, কপালে জোরে চাপড় মেরে বলল, এটা আবার কোথা থেকে আমদানি হলো? বাচ্চাটাকে ধরতে নিলে সে কয়েক কদম পিছিয়ে গেল, তবে পূর্বের ন্যায় ঘেউ ঘেউ করা অব্যাহত রেখেছে। হাত বাড়িয়ে ওকে আদর করে পটাতে চাইল জিব্রান, কিন্তু সে এগিয়ে এলো না। সে নাছোড়বান্দা, এই ছেলের কাছে কিছুতেই পড়বে না। পূর্বের থেকে জোরে চেঁচিয়ে উঠল। জিব্রান দুই কানে হাত দিয়ে মুখটাকে কাদো কাদো করে বলল, আমি তোর কি ক্ষতি করছি রে? তুই আমার বউয়ের নামে আমাকেই ঢুকতে দিচ্ছিস না, এটা কি কোনো কথা? দেখ, ভালো চাইলে সামনের থেকে সর, তোকে আমি দুটো আনাম কুকিজ বিস্কুট খেতে দিব, দয়া করে তোর মুখটা বন্ধ রাখ। কুকুর ছানাটা জিব্রানের মন ভুলানো কথায় পটল না। লেজ নাড়িয়ে সে গুটি গুটি পায়ে গোল গোল করে জিব্রানের আশেপাশে ঘুরতে লাগলো। এক কদমও সামনে এগোতে পারছে না জিব্রান। এবার তার মেজাজ সপ্তম আসমানে চলল। সে রেগে বলল, ভালো কথা বললাম, ভালো লাগলো না, সামনের থেকে সর বলছি, নয়তো এমন আছাড় মারবো পেটের নাড়ি ভুড়ি বের হয়ে যাবে। সরলি তুই, মারবো। জিব্রানের পুরো কথা শেষ হওয়ার আগেই উষার থমথমে কণ্ঠ শোনা গেল, কাকে আছাড় মারবেন আপনি? আমার কিউট পাপ্পিকে। জিব্রান সামনে তাকিয়ে দেখলো উষা দুই হাত গুজে দূরে দাঁড়িয়ে আছে, চোখ ছোট করে তার দিকে তাকিয়ে দেখছে। জিব্রান নিজের দোষ ঢাকার জন্য সামনের দাঁত বের করে মেকি হাসি দিয়ে বলল, কি যে বলো না তুমি, এত সুন্দর একটা কিউট বাচ্চাকে কি আমি আছাড় মারতে পারি বলো? কত কিউট দেখতে ও, আমার তো ইচ্ছে করছে ওকে কোলে তুলে সারা বাসা ঘুরতে। কথা শেষ করে মাথা নাড়িয়ে নিশ্চুপে বিড়বিড় করে উঠল জিব্রান, কিউট না ছাই, আমাকে দেখেই খেকাচ্ছে। একদিন বাগে পেলে বস্তায় ভরে পচা ডোবায় ফেলে আসবো। আমাকে তো চেনো না চান্দু, তেরি তো ব্যান্ড বাজেকা। কুকুরের বাচ্চার দিকে তাকিয়ে জিব্রান দাঁত কিরমির করে উঠল। পারছে না ওকে শুধু তুলে দূরে ছুঁড়ে মারতে। কুকুরের থেকে চোখ সরিয়ে উষার দিকে দৃষ্টি দিতেই দেখলো উষা এক ভ্রু উঁচু করে ওকে তীক্ষ্ণ নজরে লক্ষ্য করছে। জিব্রান দুই গাল চওড়ো করে একটা হাসি দিয়ে বলল, রিয়েলি নাইস ডগ। ওর নাম কি? উষা একবার কুকুরের বাচ্চার দিকে তাকিয়ে উত্তর দিল, ওর নাম পাপ্পি। সুন্দর নাম, কে এনে দিল? অপরূপ ভাইউ দোকানের সামনে দিয়ে আসার সময় আমার জন্য ভাইউ পছন্দ করে নিয়ে এসছে। হাউ কিউট পাপ্পি। উষা মুখ ঝামকা মেরে বলল, হইছে, পাম কম মারেন। জিব্রান অবাক হওয়ার ভান করে বলল, আমি কোথায় পাম মারলাম? উষা জিব্রানের কথায় উত্তর না দিয়ে পাপ্পিকে আদেশ করলো, পাপ্পি তোমার জায়গায় যাও। পাপ্পির নামের কুকুর ছানাটা উষার কথার সাথে সাথেই রুমের কোনায় গিয়ে চলে গেল। যাওয়ার আগে জিব্রানকে দুইবার খেকিয়ে গেল। জিব্রান চোখ ছোট করে বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল।
রুমের কোণায় একটা ছোট ডগ হাউস, তার ভেতরে গিয়ে চুপচাপ বসে রইল। উষা ধীর পায়ে কয়েক কদম সামনে এগিয়ে গিয়ে পেছনে ফিরে জিবরানকে বলল, ভেতরে আসুন। জিবরান ভেতরে ঢুকতে ঢুকতে পাপ্পির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল, যেন বিশ্ব জয় করে ফেলেছে। তারপর বাচ্চাদের মতো ভেঙচি কাটলো। পাপ্পি কুই কুই শব্দ করে মুখ ঘুরিয়ে রাখলো। এসব কাণ্ড কারখানা উষা খেয়াল করে মিটিমিটি করে হাসতে লাগলো আর মনে মনে বলল, পাগল একটা। আরান গটগটিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিলেই তার বাবা আরাফ শিকদার ডাকলো। তিনি সোফায় বসে কিছু ফাইল ঘাটছিল। বাবার ডাকে আরান পুনরায় সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। সামনে দাঁড়িয়ে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, কিছু বলবে পাপা? আরাফ শিকদার হাত দিয়ে পাশের সোফায় বসতে আদেশ করলো। আরান ভদ্র ছেলের মতো সোফায় বসে বলল, কি বলবে বলো। আরাফ শিকদার হাতের ফাইল রেখে ছেলের দিকে তাকালো। আরাফ সোজাই হেলান দিয়ে চুলে চিরুনির মতো আঙুল চালাচ্ছে। তার বাবার দিকে তাকিয়ে নড়েচড়ে বসলো। আরাফ শিকদার নজর নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার বড় ভাইয়ের সাথে কথা হয়েছে? আরন ভ্রু কুঁচকে তার বাবার দিকে তাকালো। ভাইয়ের কথা তো সে কখনো জিজ্ঞেস করে না, হঠাৎ আজ হলো কি? মুখে বিস্মিত ভাব বজায় রেখে বলল, হঠাৎ ভাইয়ার কথা জিজ্ঞেস করতে চাই? কেন জিজ্ঞেস করতে পারি না? না পাপা, তা নয়, তুমি তো কখনো জিজ্ঞেস করো না, তাই আমি বললাম। আমার কথার উত্তর দাও। আরন পা দিয়ে সামনের পাপোশ খুঁড়তে লাগলো। তার মনোভাব এমন, সে এখন এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক নয়। লো ভয়েসে বলল, আমি তার খবর জানি না পাপা। ছেলের কথা শুনে আরাফ শিকদার বাড়ির কাঁপিয়ে হুঙ্কার ছেড়ে বলল, তুমি মিথ্যা বলছো আরান। আমি কি তোমার এই শিক্ষা দিয়েছি? নিজের বাবার সাথে মিথ্যা বলতে তোমার বুক কাঁপে না? আরান মাথা আরো নিচু করে ফেলল। আরাফ শিকদার ফের চেঁচিয়ে বলল, তোমরা নিজেদের কি ভাবছো? তোমাদের ধারণা আমি তোমাদের বিষয়ে কিছু জানি না, তোমাদের কোনো খোঁজ খবর রাখি না? পেয়েছোটা কি তোমরা? ওর এত সাহস কি করে হয়? ও এখন মির্জার পেছনে লাগতে চাইছে। ওদের সাথে তোমার ভাই কি একা পারবে? ওদের 5 ভাইয়ের শক্তির কাছে তোমার ভাই তো একটা ছোট্ট শিশু। আর তুমি এমন আওড়াগিরি করতেছো কেন? ঈশানের সাথে লাগাটা কি খুব জরুরি? ঈশান তোমার মতো 10টাকে একাই সাহায্য করতে পারবে, তা কি তুমি জানো না? কত করে বলেছি আমার ব্যবসায় হাত লাগাও, আমি বেঁচে থাকতে থাকতে নিজের দায়িত্ব নিজে বুঝে নিতে শেখো, কিন্তু তুমি তো তা কানে নিচ্ছ না। এমনটার কারণ কি? আরবের ভীষণ রাগ হচ্ছে। তার বাবা আজকাল কোনো কারণ পেলেই এভাবে অপমান করে। এটা তো কোনো কারণ নয়। রাগে তার শরীর মনে হচ্ছে ফেটে যাচ্ছে। সেই মুহূর্তে রাগে আগুনে ঘি ঢালার জন্য তার মোবাইলের একটা কল এলো। কল ধরতেই তার রাগ বহুগুণ বেড়ে গেল। অপর পাশ থেকে কি বলল তা শোনা গেল না। তবে কথা শেষ হতেই আবার আরান তার হাতের মোবাইলটাকে বাবার সামনে দেয়ালে ছুঁড়ে মারল। মোবাইলটা কয়েক টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। আরান চুল টেনে ধরে চেঁচিয়ে উঠল, আমি তোকে ছাড়বো না ঈশান। ক্ষীণ আলো নিয়ে এক টুকরো কুমড়ো ফালির মতো চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোতে মাদুর বিছিয়ে 5 ভাই বসে আছে। আলোচনার বিষয় খুব গুরুত্বপূর্ণ। আদিল তার স্ত্রী অথয়ের বিষয় নিয়ে বাকি 4 ভাইয়ের সাথে কথা বলছে। উষা যেদিকে আদিলের জোড়াজুড়িতে সবকিছু বলে দিয়েছে। তারপর থেকে আদিল চিন্তায় আছে। আদিল অর্ণবের হাতে চায়ের কাপ। বাকি 3 জন থেমে থেমে কফির মগে চুমুক দিচ্ছে আর নিজেদের মতামত দিচ্ছে। তখনই সেখানে উষার আগমন। ও, তোমরা সবাই এখানে? আর আমি তোমাদের সারা বাড়ি খুঁজে পেলাম। উষা ছাদের দরজার সামনে দাঁড়িয়ে কথাটা বলল। তার হাতে পাপ্পি। সে এখন সবসময় পাপ্পিকে নিজের কাছেই রাখে। 2 দিনের মধ্যে উষার সাথে পাপ্পির ভালো ভাবও জমে গেছে। অর্ণব মাথা ঘুরিয়ে বোনের দিকে নজর দিল। শান্ত গলায় জিজ্ঞেস করলো, কিছু বলবি? উষা মাথা নাড়িয়ে না বুঝালো। তারপর চুপচাপ এসে ঈশানের পাশ ঘেঁষে মাদুরে বসে পড়ল। ঈশানকে দেখে পাপি খেউ খেউ করে উঠল। ঈশান নাক মুখ কুচকে বলল, এই কালোর মা, তোর এই কুত্তা আমার সামনে থেকে সরাতো। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে।
আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।